নমস্কার। CCBG07 পেপারের এই পরীক্ষা কেন্দ্রিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন আমাদের আলোচনাটা শুরু করা যাক এই খুব জরুরি প্রশ্নটা দিয়ে। দেখুন, বিষয়টা শুধু কিছু সাল, তারিখ বা লেখকের নাম মনে রাখা নয়। আমরা আসলে বুঝতে চলেছি একটা আস্ত সাংস্কৃতিক বিপ্লবের গল্প, যা আজও আমাদের চিন্তাভাবনাকে নানাভাবে প্রভাবিত করে চলেছে। আজকের আলোচনার জন্য এটাই আমাদের রোডম্যাপ। আমরা একটার পর একটা বিষয় ধরে এগোব, যাতে পরীক্ষার প্রস্তুতির জন্য একটা শক্ত ভিত্তি তৈরি হয়ে যায়। বেশ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো একবার, বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের আকাশটা ঠিক কেমন ছিল? সেখানে তখন একজনই সূর্য, আর তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রভাব ছিল পর্বতের মতো বিশাল, প্রায় অটল। এই প্রেক্ষাপটটা বোঝা কিন্তু খুব জরুরি। তখন সাহিত্যের মূল সুরটাই ছিল প্রকৃতি, ঈশ্বর, সৌন্দর্য, মানে একটা আদর্শ জগতের খোঁজ। আর ভাষা, সে তো ছিল বেশ মার্জিত, একটু গুরুগম্ভীর। তো এই বিশাল রবীন্দ্র প্রভাবের জগৎটাকে যদি আমরা ঠিকঠাক না বুঝি, তাহলে এর বিপরীতে যে নতুন স্বরগুলো উঠে আসবে, তাদের আসল জোরটা, তাদের তাৎপর্যটা আমরা ঠিক ধরতে পারব না। এখন প্রশ্ন হলো, এই যে পর্বতের মতো বিশাল প্রভাব, এটাকে চ্যালেঞ্জ করে নতুন পথ তৈরি হলো কিভাবে? এই পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করেছিল কয়েকটা যুগান্তকারী সাহিত্য পত্রিকা। এগুলো শুধু পত্রিকা ছিল না, ছিল এক একটা আন্দোলন। আমরা শুরু করছি সবচেয়ে প্রভাবশালী সাময়িক পত্র সবুজপত্র দিয়ে। পরীক্ষার বড় প্রশ্নের জন্য এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বাংলা গদ্যের ইতিহাসকেই আমূল বদলে দিয়েছিল। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? সবুজপত্র শুধু লেখকদের একটা প্ল্যাটফর্ম ছিল না, এর একটা খুব স্পষ্ট বিপ্লবী লক্ষ্য ছিল, আর সেই লক্ষ্যটা হলো ভাষার শৃঙ্খল মুক্তি। তাই এটা একটা পত্রিকার চেয়েও অনেক বেশি কিছু ছিল, এটা ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন। এই স্লাইডটা চমৎকারভাবে সেই সময়ের ভাষার লড়াইটাকে আমাদের সামনে তুলে ধরছে। ভাবুন, একদিকে সাধু ভাষার গুরুগম্ভীর কেতাবি জগৎ, আর অন্যদিকে চলিত ভাষার প্রাণবন্ত, জীবন্ত আর মাটির কাছাকাছি থাকা রূপ। সবুজপত্র চেয়েছিল লেখাকে মানুষের মুখের ভাষার কাছে নিয়ে আসতে। এবার এর নির্দিষ্ট অবদানগুলোর দিকে একটু তাকাই। প্রমোদ চৌধুরীর যে ক্ষুরধার, যুক্তিনিষ্ঠ গদ্যরীতি, যা বীরবলি স্টাইল নামে পরিচিত, সেটাই ছিল এই পত্রিকার অন্যতম সেরা আকর্ষণ। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা ছিল সম্পূর্ণ বিজ্ঞাপনহীন, একেবারে নির্ভেজাল সাহিত্যের এক প্ল্যাটফর্ম, যা তরুণদের স্বাধীনভাবে চিন্তা করতে শিখিয়েছিল। সবুজপত্রের সাফল্য ঠিক কতটা তা বোঝা যায় এই একটা তথ্য থেকেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন সাধু ভাষার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, তিনিও এই পত্রিকার আদর্শকে হোল হার্টেডলি সমর্থন করেন। শুধু তাই নয়, তার ঘরে বাইরে বা চতুরঙ্গর মতো কালজয়ী উপন্যাস তিনি প্রথমবার চলিত গদ্যে লেখেন এই পত্রিকার পাতাতেই। এটা ছিল এক বিরাট স্বীকৃতি। এই টেবিলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তাই না? এটা আসলে সেই সময়ের সাহিত্যিক লড়াইয়ের একটা ম্যাপ। একদিকে দেখুন, সবুজপত্র ভাষার মুক্তি নিয়ে এলো, আর সেই দেখানো পথ ধরেই কল্লোল গোষ্ঠী নিয়ে এলো জীবনের কঠিন বাস্তব, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট আর রবীন্দ্রনাথের প্রভাব থেকে বেরোনোর একটা জোরালো চেষ্টা। কিন্তু এখানেই শেষ না। তাদের এই আধুনিকতাকে ব্যঙ্গ বিদ্রুপের তীরে বিদ্ধ করতে দাঁড়িয়ে গেল শনিবারের চিঠি। মানে বুঝতেই পারছেন, এই যে একটা সংঘাত, এই তর্ক বিতর্ক, এর মধ্যে দিয়ে কিন্তু বাংলা সাহিত্য সত্যিকারের আধুনিক হয়ে উঠছিল। গদ্য আর সাময়িক পত্রে যে নতুন চেতনার জন্ম হল, তার ঢেউ খুব স্বাভাবিকভাবেই এসে পড়ল কবিতার জগতেও। চলুন দেখি সেই ঢেউটা কিভাবে বাংলা কবিতাকে চিরদিনের জন্য বদলে দিল। প্রথমেই এই সংজ্ঞাটা খুব পরিষ্কার করে নেওয়া দরকার। রবীন্দ্রোত্তর শব্দটা কিন্তু ক্যালেন্ডারের পাতা ধরে আসে না, এটা আসে চেতনা বা আদর্শের পরিবর্তন থেকে। মানে এটা শুধু রবীন্দ্রনাথের পরে লেখা কবিতা নয়, এটা হলো রবীন্দ্র প্রভাবের যে বলয়টা ছিল, সেখান থেকে সচেতনভাবে বেরিয়ে আসার একটা জোরদার প্রচেষ্টা। একটা খুব সাধারণ প্রশ্ন এখানে ওঠে, তাহলে কি এই কবিরা শুধুই রবীন্দ্রনাথের বিরোধী ছিলেন? আসলে উত্তরটা এর চেয়ে অনেক বেশি গভীর। দেখুন, আসল বিষয়টা ব্যক্তিগত বিরোধিতা ছিলই না, ছিল ভাবনার বিরোধিতা।
এই নতুন কবিরা শান্তিনিকেতনের স্নিগ্ধ আদর্শায়িত জগৎ থেকে চোখ ফিরিয়ে তাকালেন কোলাহলপূর্ণ জটিল আধুনিক শহরের দিকে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে হতাশা, মানুষের একাকিত্ব, অস্তিত্বের সংকট, এসব নতুন অনুভূতি তারা ইউরোপীয় সাহিত্যের অনুপ্রেরণায় নিজেদের কবিতায় সার্থকভাবে তুলে আনলেন। এবার আমরা পরিচিত হব সেই সব কবিদের সঙ্গে যারা এই নতুন যুগের সূচনা করেছিলেন। ছোট টিকা এবং বড় প্রশ্ন দুটোর জন্যই এই কবিদের অবদান বোঝাটা অপরিহার্য। আমরা শুরু করছি সেই কবিকে দিয়ে যিনি রবীন্দ্রযুগ এবং আধুনিক যুগের মধ্যে যেন এক বিশাল সেতুর মতো দাঁড়িয়ে আছেন। তিনি কাজী নজরুল ইসলাম। তিনি একদিকে যেমন রোম্যান্টিক, তেমনি তার বিদ্রোহ বাংলা কবিতা এক নতুন অভূতপূর্ব শক্তির জন্ম দিয়েছিল। নজরুলের লেখা বাংলা কবিতার সুর, শব্দ আর তেজকে একদম বদলে দিয়েছিল। তার কবিতার সেই উদ্যম ছন্দ আর জ্বলন্ত শব্দগুলো পরাধীন দেশের তরুণ প্রজন্মের মধ্যে এক নিরাপদ শক্তি আর রাজনৈতিক চেতনার আগুন ছড়িয়ে দিয়েছিল। নজরুলের আগুন ঝরানো বিদ্রোহের পর বাংলা কবিতা প্রবেশ করল এক সম্পূর্ণ ভিন্ন জগতে, এক বিষণ্ণ, ধূসর কিন্তু অপরূপ সুন্দর এক জগতে। আর সেই জগতের রূপকার ছিলেন আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। তার কবিতা সম্পূর্ণ অন্য এক অনুভূতির জগৎ তৈরি করে। তিনি বাংলার খুব সাধারণ প্রকৃতি, যেমন ধরুন ধানসিঁড়ি নদী, শালিক পাখি বা রাতের প্যাঁচা, এইসব অনুষঙ্গ ব্যবহার করে তুলে এনেছেন আধুনিক মানুষের গভীর একাকিত্ব, বিষণ্ণতা আর সময়ের সংকটকে। তার চিত্রকল্পগুলো পাঠককে এক পরাবাস্তব জগতে নিয়ে যায়। জীবনানন্দের বিষণ্ণ প্রকৃতি চেতনা থেকে এবার আমরা প্রবেশ করব এক সম্পূর্ণ ভিন্ন ধারায়, যেখানে আবেগের চেয়েও বড় হয়ে ওঠে যুক্তি, দর্শন এবং প্রখর মনন। এই ধারার প্রধান কবি ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। তার কবিতায় আবেগকে যেন এক শক্তিশালী বুদ্ধিমত্তা আর দর্শনের ফিল্টারে ছেঁকে পরিবেশন করা হয়েছে। তাই তার কবিতা পড়াটা অনেকটা কঠিন কোনো ধাঁধা সমাধানের মতো, যা আধুনিক যুগের সংশয়বাদ আর ঈশ্বরহীন জগতের সংকটকে দারুণভাবে প্রতিফলিত করে। আমাদের পরের কবিও আধুনিকতার পথেই হেঁটেছেন, কিন্তু তিনি তার পৃথিবীকে দেখেছেন এক গভীর হতাশার চশমা দিয়ে। আর এই কারণেই তিনি বাংলা সাহিত্যে একটি বিশেষ উপাধিতে পরিচিত হয়েছেন। তিনি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি তার কবিতায় এক গভীর বিষণ্ণতা, নৈরাশ্য আর জীবন সম্পর্কে তীব্র হতাশাকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন। তার দুঃখবাদ ছিল সেই যুগের আদর্শবাদের এক চরম এবং বাস্তববাদী কাউন্টার ন্যারেটিভ। এই স্লাইডটি সংক্ষিপ্ত টিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কবিরা আধুনিক কবিতার দিগন্তকে আরও অনেকটা প্রসারিত করেছিলেন। একটা জিনিস লক্ষ্য করার মতো, বিষ্ণু দে, সুকান্ত বা সুভাষ মুখোপাধ্যায়ের মতো অনেকেই আধুনিক জীবনের হতাশার উত্তর খুঁজেছিলেন মার্ক্সবাদী রাজনৈতিক দর্শনের মধ্যে, যা তাদের কবিতাকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছিল। বেশ, এতক্ষণ যা কিছু আমরা জানলাম, চলুন এবার সেগুলোকে একবার গুছিয়ে নেওয়া যাক। পরীক্ষার দিক থেকে যদি ভাবি, তাহলে এই বিষয়গুলো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা দেখে নেওয়া যাক। এই পর্বে আমরা যা যা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে এই ধরনের কিছু বড় প্রশ্নের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে। এই প্রশ্নগুলো সরাসরি এটাই যাচাই করবে যে ভাষা, সাময়িক পত্র এবং কবিতার ভাবনার জগতে যে মৌলিক পরিবর্তনগুলো এসেছিল, সেই ধারণাগুলো আমাদের কাছে কতটা পরিষ্কার হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই কিন্তু পুরো বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে। CCBG-07 ওপর আমাদের বিস্তারিত আলোচনার প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। আমাদের দ্বিতীয় পর্বে আমরা ঠিক এই প্রশ্নটিরই উত্তর খুঁজব। আমরা দেখব মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাদল সরকার পর্যন্ত দিকপালদের যুগান্তকারী অবদান। এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের জগতে আবারও স্বাগত। আমরা আগের পর্বে যেখানে শেষ করেছিলাম, ঠিক সেখান থেকেই আজকের এই আলোচনা শুরু করতে চলেছি। চলুন আরও গভীরে গিয়ে দেখি কিভাবে আধুনিকতার পর আধুনিকতার ঢেউ এসে বাংলা সাহিত্যকে একদম নতুন একটা চেহারা দিয়েছিল।
দেখুন, বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলা সাহিত্যের পুরো আকাশটা জুড়ে কিন্তু ছিলেন একজনই, রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রতিভা, তার প্রভাব ছিল একটা বিশাল বটগাছের মতো। কিন্তু সবকিছুরই তো একটা বদল আসে, তাই না? ঠিক সেভাবেই কিছু তরুণ লেখক চাইলেন সেই বিশাল ছায়া থেকে বেরিয়ে আসতে। তারা নিজেদের একটা রাস্তা খুঁজছিলেন, নিজেদের গলার আওয়াজ খুঁজছিলেন। আমাদের আজকের এই আলোচনাটা কিন্তু সেই নতুন পথের সন্ধান নিয়ে। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব একেবারে গোড়া থেকে, মানে সেই সব সাহিত্য পত্রিকা দিয়ে যেগুলোকে বলা যায় আধুনিকতার আঁতুড়ঘর। তারপর আমরা দেখব এই নতুন ভাবনাগুলো কিভাবে কবিতার জগতে একটা বিপ্লব আনলো, গদ্যকে কিভাবে আরও বাস্তববাদী করে তুলল, আর নাটককে কিভাবে প্রতিবাদের একটা মঞ্চ বানিয়ে ফেলল। আর হ্যাঁ, সব শেষে অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথাবার্তা থাকবে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিকটা দিয়ে। এই যে আমরা বলছি আধুনিকতার কথা, একটা নতুন ঢেউয়ের কথা। এই ঢেউয়ের সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু এসেছিল সাহিত্য পত্রিকাগুলোর হাত ধরে। এগুলো ছিল বলতে পারেন নতুন সব চিন্তাভাবনার এক একটা ল্যাবরেটরি, এক একটা আঁতুড়ঘর। আর এই পরিবর্তনের মশালটা হাতে নিয়ে একদম সামনে থেকে পথ দেখিয়েছিল যে পত্রিকাটা, তার নাম হল সবুজ পত্র। সালটা ছিল ১৯১৪। সম্পাদক প্রমথ চৌধুরী। তাদের উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার। বইয়ের পাতার গুড়গম্ভীর সাধু ভাষাকে হটিয়ে মানুষের মুখের সহজ ভাষাকে সাহিত্যে জায়গা করে দেওয়া, মানে সাহিত্যকে চলিত ভাষার একটা জীবন্ত স্রোতের মধ্যে নিয়ে আসা। ভাবতে পারেন একবার সবুজপত্রের প্রভাবটা ঠিক কতটা জোরালো ছিল। এতটাই যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও এই নতুন রীতিকে শুধু ওয়েলকামই জানাননি, রীতিমতো এটাকে আপন করে নিয়েছিলেন। তার বিখ্যাত সব উপন্যাস, যেমন ধরুন ঘরে বাইরে বা চতুরঙ্গ, এগুলো কিন্তু চলিত ভাষায় লেখা হয়েছিল, আর প্রথম ছাপা হয়েছিল এই সবুজপত্রতেই। এখান থেকেই বোঝা যায় যে পরিবর্তনের স্রোতটা কতটা শক্তিশালী ছিল, তাই না? সবুজপত্র তো রাস্তাটা বানিয়ে দিল, কিন্তু সেই রাস্তায় আধুনিকতার একটা আসল ঝড় তুলেছিল কল্লোল গোষ্ঠী। সময়টা ছিল ১৯২০-র দশক। এই গোষ্ঠীর লেখকরা কিন্তু একেবারে প্ল্যান করে রবীন্দ্রনাথের প্রভাব থেকে বেরিয়ে এলেন। তাদের লেখায় উঠে এলো শহরের কথা, বস্তির কথা, মানুষের মনের ভেতরের চাপা ইচ্ছেগুলোর কথা, মানে এমন একটা রূঢ় বাস্তব যা বাংলা সাহিত্যে রানে খুব একটা দেখা যায়নি। কিন্তু এই নতুন চিন্তাভাবনাকে সবাই যে খুব ভালোভাবে নিয়েছিল তা কিন্তু নয়। রীতিমতো একটা লড়াই শুরু হয়ে গেছিল। একদিকে ছিল কল্লোল কালিকলমের মতো পত্রিকা, যারা নতুনত্বের জোয়ার আনছিল, আর অন্যদিকে ছিলেন সজনীকান্ত দাস আর তার শনিবারের চিঠি। তারা এই নতুন আধুনিকতাকে একেবারে যাচ্ছাই বলতেন, অশ্লীল, নকল, এইসব বলে ব্যঙ্গ করতেন। এটা ছিল আসলে পুরনো আর নতুনের একটা জবরদস্ত আইডিওলজিক্যাল ব্যাটেল, যা তখনকার সাহিত্য জগৎকে একদম তোলপাড় করে দিয়েছিল। এই দুটো দল ছাড়াও কিন্তু আরও কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট পত্রিকা ছিল, আর প্রত্যেকের একটা নিজস্ব চরিত্র ছিল। যেমন ধরুন রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী, এটার সাহিত্য আর পলিটিক্সকে এক জায়গায় এনেছিল। আবার বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকাটা ছিল শুধুমাত্র মডার্ন কবিতার জন্য একটা প্ল্যাটফর্ম। আর সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় ছিল একটু ভারী চালের, মানে দর্শন আর পাণ্ডিত্যপূর্ণ লেখার জায়গা। বলা যায় প্রত্যেকেই নিজের মতো করে বাংলার সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছে। তো পত্রিকা নিয়ে তো অনেক কথা হলো, চলুন এবার আমরা কবিতার জগতে ডুব দিই। কারণ এই যে নতুন চিন্তাভাবনাগুলো, এগুলো তো পত্রিকার পাতা থেকেই ছড়িয়ে পড়েছিল, আর জন্ম দিয়েছিল এক নতুন ধারার কবিতার, রবীন্দ্র পরবর্তী আধুনিক কবিতা। রবীন্দ্রনাথের যুগ আর আধুনিক যুগের মাঝখানে যদি কাউকে একটা সেতুর মতো করে ভাবা হয়, তাহলে তিনি হলেন কাজী নজরুল ইসলাম। তার আশাটা ছিল জানেন একটা ধূমকেতুর মতো। বাংলা কবিতার যে শান্ত স্নিগ্ধ আকাশটা ছিল, সেখানে তিনি যেন একটা আগুনের বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। আর নজরুলের অবদান সে তো বহুমুখী। একদিকে তার কলম থেকে বেরোচ্ছে বিদ্রোহীর মতো আগুন ঝরানো কবিতা, যা ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিচ্ছে। আবার সেই একই কলম গর্জে উঠছে সমাজের সব অন্যায় অবিচারের বিরুদ্ধে। আর তার সাথে সাথেই সেই একই মানুষটা তৈরি করছেন বাংলা গজল আর নজরুল গীতির মতো অসাধারণ সব সুরের ভাণ্ডার। ভাবা যায়? নজরুল যেখানে ছিলেন একেবারে ঝড়ের মতো বিদ্রোহের প্রতীক, ঠিক তার উল্টো দিকে সম্পূর্ণ অন্য একটা পথে হাঁটছিলেন জীবনানন্দ দাশ।
তাকে আমরা চিনি নির্জনতম কবি বা রূপসী বাংলার কবি হিসেবে। তিনি আধুনিক জীবনের যে ক্লান্তি, একাকিত্ব, বিষণ্ণতা সেগুলোকে খুঁজে বেরিয়েছেন বাংলার খুব সাধারণ প্রকৃতির মধ্যে। জীবনানন্দের কবিতায় কি পাওয়া যায়? খুব সাধারণ সব ছবি। ওই যে ধানসিঁড়ি নদী, ভোরের কাক, শালিক, লক্ষ্মী প্যাঁচা, এইসব আটপোড়ে জিনিসগুলোকে তিনি এমনভাবে ব্যবহার করেছেন যা দিয়ে আধুনিক মানুষের মনের গভীর একাকিত্ব, বিষণ্ণতা এগুলোকে ফুটিয়ে তুলেছেন। আর এভাবেই তিনি রবীন্দ্রনাথের প্রভাব থেকে বেরিয়ে এসে নিজের জন্য একটা একেবারে স্বতন্ত্র কাব্যভাষা তৈরি করেছিলেন, যা আজও আমাদের কাছে ভীষণ আধুনিক মনে হয়। আচ্ছা, জীবনানন্দ তো ছিলেনই, তার সাথে ৩০-এর দশকে আরও ৪ জন বড় কবি বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছিলেন। যেমন সুধীন্দ্রনাথ দত্ত, তার কবিতায় ছিল দর্শন আর পাণ্ডিত্য। বুদ্ধদেব বসু লিখতেন শহরের প্রেম আর জটিলতা নিয়ে। অমিয় চক্রবর্তীর কবিতায় ছিল একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। আর বিষ্ণুদের লেখায় ছিল মার্ক্সবাদী চিন্তা। এই ৫ জনকে মিলিয়েই বলা হয় আধুনিক বাংলা কবিতার পঞ্চপাণ্ডব। আসলে এদের ৫ জনের ৫ রকম ধারা লেখার ফলে বাংলা কবিতা রবীন্দ্রনাথের যুগ থেকে বেরিয়ে এসে পুরোপুরি মডার্ন হয়ে উঠেছিল। এই পঞ্চপাণ্ডব ছাড়াও আরও একজনের কথা কিন্তু আমাদের জানতেই হবে। তিনি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি আবার এই সবার থেকে একটু আলাদা সুরের কবিতা লিখতেন। পরীক্ষার জন্য কিন্তু ওনার নামটা খুব ইম্পর্ট্যান্ট। চলুন দেখি তার কবিতার জগৎটা ঠিক কেমন ছিল। রবীন্দ্রনাথের কবিতায় যেমন একটা আশার কথা, একটা পজিটিভ ভাইব পাওয়া যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন ঠিক তার উল্টো। তার কবিতায় জীবন, জগৎ, ঈশ্বর সবকিছু নিয়ে একটা গভীর হতাশা আর দুঃখবোধ ফুটে উঠত। আর ঠিক এই কারণেই তাকে বলা হতো দুঃখবাদী কবি। এই যে একদম অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি, এটাই তাকে বাংলা সাহিত্যে একটা বিশেষ জায়গা করে দিয়েছে। কবিতার মতো গদ্যের জগতেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসছিল। গল্পকাররা, ঔপন্যাসিকরা আর ওইসব রোম্যান্টিক কল্পনার জগতে আটকে থাকতে চাইলেন না। তারা বেরিয়ে এলেন বাস্তবের মাটিতে, তুলে ধরতে শুরু করলেন জীবনের কঠিন সত্যিগুলোকে আর মানুষের মনের ভেতরের জটিল সব অলিগলিকে। আর এই নতুন ধারার কথা বলতে গেলেই যার নাম সবার আগে আসে, তিনি হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। উনি বাংলা কথা সাহিত্যে একটা নতুন দরজা খুলে দিয়েছিলেন। তার লেখার মূল ভিত্তিই ছিল দুটো জিনিস: চরম বাস্তববাদ আর মানুষের মনের নিখুঁত সাইকোলজিক্যাল অ্যানালিসিস। তার লেখার কেন্দ্রবিন্দুতে কারা ছিল? সমাজের একেবারে নিচু তলার শোষিত, বঞ্চিত মানুষেরা। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় শুধু তাদের বাইরের কষ্ট, দারিদ্র্য এগুলোই দেখাননি। তিনি গভীরে গেছেন। মানুষের মনের ভেতরের জটিলতা, তার ভেতরের আদিম প্রবৃত্তি, অস্তিত্বের সংকট, এই সব কিছুকে একেবারে ব্যবচ্ছেদ করে দেখিয়েছেন। তার পদ্মা নদীর মাঝি বা পুতুল নাচের ইতিকথা পড়লেই এই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায়। আধুনিক গদ্যের আরেকজন অত্যন্ত শক্তিশালী লেখক হলেন সতীনাথ ভাদুড়ী। তার বিশেষত্বটা কি ছিল জানেন? তিনি তখনকার উত্তাল রাজনৈতিক পরিস্থিতিকে খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়েছিলেন একটা অঞ্চলের সাধারণ মানুষের জীবনের খুঁটিনাটি বর্ণনার সাথে। এই কম্বিনেশনটা বাংলা সাহিত্যে তখন একেবারে নতুন ছিল। তার লেখা জাগরী উপন্যাসটাকে তো বাংলা সাহিত্যের একটা মাইলস্টোন বলা হয়। এটা ছিল তার প্রথম উপন্যাস, ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে লেখা। জেলের ভেতরের জীবন, রাজনৈতিক মতাদর্শ, আবার তার সাথে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন সবকিছুকে তিনি কি অসাধারণ বাস্তবতার সাথে তুলে ধরেছেন। আর এই বইটার জন্যই কিন্তু তিনি প্রথম রবীন্দ্র পুরস্কার পান। আচ্ছা, এবার তাহলে আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, নাটক। দেখুন, বিংশ শতাব্দীতে নাটক কিন্তু শুধু এন্টারটেনমেন্টের জন্য ছিল না, এটা হয়ে উঠেছিল সমাজ আর রাজনীতির কথা বলার একটা খুব পাওয়ারফুল মিডিয়াম, গণচেতনার একটা অস্ত্র। আর এর পেছনের সবচেয়ে বড় যে শক্তিটা কাজ করেছিল সেটা হল গণনাট্য আন্দোলন। ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটি এর নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছিল। এদের কাজটা কি ছিল? নাটককে বড়লোকদের ড্রয়িং রুম থেকে বের করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর নাটকের টপিকও বদলে গেল, হয়ে গেল দুর্ভিক্ষ, শোষণ, সাধারণ মানুষের লড়াইয়ের গল্প। আর এই গণনাট্য আন্দোলনের সবচেয়ে সেরা ফসল যদি কিছু হয়, সেটা হলো বিজন ভট্টাচার্যের নাটক নবান্ন। সময়টা ছিল ৪৩-এর মনমন্তর, মানে ১৯৪৩ সালে সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষ।
সেই পটভূমিতে লেখা এই নাটকটাতেই প্রথমবার মঞ্চের হিরো হয়ে উঠল গ্রামের সাধারণ মানুষ, তাদের কষ্ট, তাদের লড়াই। এটা বাংলা নাটকের ইতিহাসে একটা সত্যিকারের গেম চেঞ্জার ছিল। পরে এই ধারাটা কি আরও এগিয়ে নিয়ে যান দুজন দিকপাল, উৎপল দত্ত আর বাদল সরকার। উৎপল দত্ত তার নাটকের মাধ্যমে সরাসরি পলিটিক্যাল কথা বলতেন, মার্ক্সবাদী মতাদর্শ তুলে ধরতেন। মঞ্চটা ছিল তার কাছে প্রতিবাদের অস্ত্র। আর অন্যদিকে বাদল সরকার আনলেন একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট, থার্ড থিয়েটার। মানে ওই চার দেওয়ালের প্রসিনিয়াম মঞ্চের বাইরে একদম দর্শকদের মাঝখানে গিয়ে অভিনয় করা। এতে কি হলো, অভিনেতা আর দর্শকের মধ্যে যে একটা অদৃশ্য দেওয়াল ছিল সেটা পুরোপুরি ভেঙে গেল। তো আমরা তো একটা লম্বা আলোচনা করলাম, তাই না? এবার চলুন এই পুরো আলোচনা থেকে পরীক্ষার জন্য যে যে পয়েন্টগুলো জরুরি সেগুলোকে এক জায়গায় গুছিয়ে নেওয়া যাক, মানে একটা কুইক রিভিশন হয়ে যাক। ধরুন একটা বড় প্রশ্ন আসতেই পারে যে রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারাটা কেমন ছিল। এর উত্তরে কিন্তু নজরুল থেকে শুরু করতে হবে, তারপর জীবনানন্দ আর ৩০-এর দশকের বাকি চারজন কবির, মানে ওই পঞ্চপাণ্ডবদের প্রত্যেকের আলাদা আলাদা অবদানের কথা লিখতে হবে। আর শেষে দেখাতে হবে যে এরা সবাই মিলে কিভাবে বাংলা কবিতাকে একটা নতুন দিকে নিয়ে গিয়েছিলেন। নাটকের অংশ থেকে আর একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে গণনাট্য আন্দোলন নিয়ে। এখানে ফোকাস করতে হবে বিজন ভট্টাচার্য আর তার নবান্ন নাটকের ওপর। নবান্ন কেন একটা মাইলস্টোন, তার বিষয়বস্তুর জন্য, তার উপস্থাপনার জন্য এই পয়েন্টগুলো খুব ভালো করে বুঝিয়ে লিখতে হবে। বড় প্রশ্ন তো গেল, এবার আসি শর্ট নোট বা টিকার কথায়। এটাও কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে আর খুব গুরুত্বপূর্ণ। কবিদের মধ্যে কাদের ওপর শর্ট নোট তৈরি করে রাখবেন লিস্টটা দেখে নিন। সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, সমর সেন, সুকান্ত ভট্টাচার্য আর সুভাষ মুখোপাধ্যায়। প্রত্যেকের লেখার মূল বৈশিষ্ট্যটা কি? যেমন সুধীন্দ্রনাথের পাণ্ডিত্য, বিষ্ণুদের মার্ক্সবাদ, সমর সেনের নাগরিক ক্লান্তি বা সুকান্ত সুভাষের বিপ্লবী মেজাজ, এইগুলো কিন্তু পয়েন্ট করে মনে রাখতে হবে। আর গদ্য আর নাটক থেকে সতীনাথ ভাদুরী, উৎপল দত্ত, বাদল সরকার, এদের অবদানগুলো দেখতে হবে। আর হ্যাঁ, পত্রিকাগুলো একদম ভুললে চলবে না। সবুজপত্র কিভাবে চলিত ভাষাকে আনলো আর শনিবারের চিঠি কিভাবে তার বিরোধিতা করল, এই দুটো পয়েন্টও কিন্তু টিকার জন্য খুব ইম্পর্টেন্ট। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাববেন যে এই যে এতগুলো আন্দোলনের কথা আমরা বললাম, কল্লোলের আধুনিকতা, জীবনানন্দের বিষণ্ণ কবিতা, মানিক বন্দ্যোপাধ্যায়ের রূঢ় বাস্তববাদ বা গণনাট্যের প্রতিবাদী নাটক, এগুলোর মধ্যে কোনটা বাংলা সাহিত্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বলে মনে হয়? এর উত্তরটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আর এটাই তো সাহিত্যের মজা, তাই না?